ভিডিওটি কারোর জীবনের সাথে মিলে গেলে চ্যানেলের কর্তৃপক্ষ দায়ী থাকবে না। রেহানা পুতুল। ভর দুপুরে উঠানে রশিতে হাত উঁচিয়ে কাপড় শুকাতে দিচ্ছে পদ্ম। তখনই তার শাড়ির ভাঁজের ফাঁক গলিয়ে ধবধবে ফর্সা পেট, কোমর দৃশ্যমান হল। লুবনার বিস্ময়ের সীমা রইল না। হতবাক চোখে সে পদ্মের উদাম কোমরের দিকে চেয়ে রইল। তার দৃষ্টিভ্রম হল নাকি রোদ্দুরের কড়া ঝাঁঝে। সে হাত দিয়ে দুচোখ ধলে নিল। তীক্ষ্ণ চোখে ভালো করে দেখল। না, ভুল কিছু দেখছে না সে। লুবনা পদ্মের কাছে এগিয়ে এল না। নীরবে স্থান ত্যাগ করল ত্রস্ত পায়ে। শাশুড়ি ও নন্দকে অবাক চোখে বিষয়টি অবগত করল। শুনে তারা মা মেয়ে আশ্চর্য হয়ে গেল। লুবনা আপন কাজে মন দিল ঘরের অন্যদিকে গিয়ে। সিতারা বেগম ও তার মেয়ে ইরা কাজের ছুতোয় পদ্মের কিছুটা নিকটে এল। ইরা ঘুরে ফিরে লুকানো চাহনি নিক্ষেপ করল পদ্মের কোমরের দিকে। ড্যাব ড্যাব করে চেয়ে দেখল বড় ভাবির বলা সত্যি। সিতারা বেগমও গোল গোল চোখে বারবার নজর ফেল পদ্মের কোমরে। পদ্ম কিছুই টের পেল না। সে চলে গেল ঘরের ভিতরে। সিতারা বেগম স্বামীকে জানালেন বিষয়টা। তিনি স্তব্ধ হয়ে গেলেন। বললেন, কি মুসিবতের কথা? আরও 2-1 দিন খেয়াল করো, তারপর দেখি কি করা যায়। রাতে তার বড় ছেলে ইসহাক ও ছোট ছেলে ইশতিয়াক বাড়ি এলে তাদের কানে দিতেও ভুল করলেন না সিতারা। তারাও হতভম্ব হয়ে গেল। অবিশ্বাস্য চোখে মাকে বলল, অপেক্ষা করেন এবং আরও কয়েকদিন দেখেন মা। তবে চুপে চুপে লক্ষ্য রাখতে হবে মেয়েটার দিকে। আন্দাজে এখনই বাজে মন্তব্য করা সমীচীন হবে না। সেদিন বিকেলে পদ্মর কাছে লুবনার ছোট্ট মেয়ে নুহা পড়তে এল না। পদ্ম কারণ জানতে চাইলে বলল, পড়তে ইচ্ছে করছে না আন্টি। সন্ধ্যায় পদ্ম নিত্যদিনের মতো চা বানাতে গেলে বাধা পেল। সিতারা বেগম মুখ গোজ করে বললেন, ইরা চা বানাবে, তোমার হাত লাগাতে হবে না। রাতে ঘরের কর্তা জমির উদ্দিনকে ঔষধ দিতে গেল পদ্ম। পারল না। তিনি বললেন, আমি ঔষধ খেয়েছি, তুমি যাও। ইরার সঙ্গে কথা বলতে গেলে ইরা এড়িয়ে গেল। পদ্মর বেজায় মন খারাপ হল। শুরুর দিকে তাকে নিয়ে অনেক ঝামেলা হলেও পরে তা মিটমাট হয়েছে। বর্তমানে সবকিছুই মোটামুটি ঠিকঠাক চলছে। কিন্তু হঠাৎ তার সঙ্গে সবার পরিবর্তিত আচরণ দেখে সে হতচকিত হয়ে গেল। শুরুর দিকের মতোই সবাই অদ্ভুত চোখে তাকে দেখছে। ফোর করেও তার কোন তল খুঁজে পেল না পদ্ম। সে কাউকে কিছু জিজ্ঞেস করল না। সেই পথ রুদ্ধ তার। নির্বেশ হয়ে যাচ্ছে সবার উপেক্ষা ও অবহেলা। তার পরের দিন বিকেলে সিতারা বেগম পুত্রবধূ লুবনা ও মেয়ে ইরাকে সাথে নিয়ে ঘরের বাইরে গেল। নিরালায় দাঁড়িয়ে পরামর্শ করল। সিতারা বলল, এমন আর দেখা যায়নি, খেয়াল কইরো তোমরা। তা তো খেয়াল করবই, কিন্তু বাবা ও ভাইয়ারা কি বলল? তারা কইল, হুট কইরা এত বড় মাইয়ারে এসব কেমনে জিগামু? নানা কারণেও শরীরে জখম হইতে পারে। আর দেখা গেলে তারা পদক্ষেপ নিব, নইলে তারে তার আস্তানায় রাইখা আইতে হইব। এই ছাড়া আর উপায় কি? আচ্ছা আম্মা, বিষয়টা এমনও তো হতে পারে তার সঙ্গে জবিন ভূত আছে। তারা খারাপ কাজ করে তার সঙ্গে। শরীরে অমন আচর কাটে। হ্যাঁ, তাও হইবার পারে কি? ভাবলেশহীনভাবে সায় জানিয়ে বলল সিতারা বেগম। 7 দিন পরে এক দুপুরে পদ্ম গোসল করতে গেল পুকুর ঘাটে। ভেজা কামিজ বদলানোর সময় তার খোলা পিঠে তাকালো ইরা। ইরা ইচ্ছে করেই তখন ঘাটে নামল বাহানায়। ইরা বিস্ময়ে বিমু হয়ে ঠায় চেয়ে রইল পদ্মর পিঠের দিকে। সে ঘরে গিয়ে সবাইকে জানাল। ক্রোধে, ঘৃণায়, বিতৃষ্ণায় সিতারার অন্তর ফেটে চৌচির হয়ে যাচ্ছে। সে মরিচ কণ্ঠে বলল, কি এক জাতের বেশ্যা, নোংরা, তার বাড়িতে প্রবেশ করল। যার মাধ্যমে এই মাইয়া এই বাড়িতে আইল, তারে খবর দিতে হইব। সেই আনছে, সেই দিয়া আইব তারে। এসব শিরলে জখমালা মাইয়া আমাগো বাড়িতে থাকনের কাম নাই। সেদিন পদ্ম পুকুর ঘাটে নিজেই প্রথম দেখল তার সারা শরীরের বিভিন্ন স্থানে জখম। হাঁটুর নিচে, উরুতে, তলপেটে, বুকে। জখমগুলোর আকার আকৃতি, স্থান সেই পূর্বের মতোই। কিন্তু এ কিভাবে সম্ভব? কিভাবে? এখন উপায় ভেবে সে নিজেই বাকরুদ্ধ, স্তম্ভিত।